আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা তোমাদের সবার? সো আজকে তোমাদের জন্য আমি হাজির হলাম তোমাদের প্রিয় ইশতিয়াক ভাইয়া নতুন আরেকটা ভিডিও, নতুন আরেকটা ক্লাস নিয়ে। এই ক্লাসে আমরা আলোচনা করব বিক্রিয়ার হার এবং গাণিতিক সমস্যা বলে, অর্থাৎ বিক্রিয়ার হার নিয়ে আমাদের যতগুলো টপিক আছে, যতগুলো কনসেপ্ট আছে, যতগুলো ম্যাথমেটিক্যাল কনসেপ্ট আছে, সেগুলো আজকে আলোচনা করব। সো সবাই একটু তাড়াতাড়ি ঝটপট খাতা কলম নিয়ে বসে যাও এবং আমরা আজকে ক্লাসটা শুরু করে দিব। এসে আসলে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে, কারণ এই ক্লাসের এই বেসিক থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় এমসিকিউ আসবে। সো এমসিকিউ গুলো পারতে হবে। সো সবাই খাতা কলম নিয়ে বসে যাও, কোনো প্রবলেম হলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। সো আমরা শুরু করবো আজকে বিক্রিয়ার হার এবং গাণিতিক সম্পদ। বিক্রিয়ার হার নিয়ে, বিক্রিয়ার হার মানে কি? আচ্ছা, এগুলো আমরা অলরেডি কিছু কিছু কনসেপ্ট আগে থেকে আমরা পড়ে আসছি, আজকে এগুলো একটু ডিটেলসে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল, বিক্রিয়ার হার মানে কি সেটা বোঝার জন্য আমাদেরকে একটু কেমিক্যাল কাইনেটিক্স বুঝতে হবে। কেমিক্যাল কাইনেটিক্স মানে কি? ভৌত রসায়নের যে শাখায় রাসায়নিক বিক্রিয়ার ব্যাগ সম্পর্কিত তথ্যীয় আলোচনা, বিক্রিয়া ঘটানোর কৌশল এবং পরীক্ষামূলক প্রমাণ ইত্যাদি আলোচনা করা হয়, তাকে কেমিক্যাল কাইনেটিক্স বলে। কেমিক্যাল কাইনেটিক্স মানে হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা, যেখানে বিক্রিয়ার ব্যাগ সম্পর্কে আলোচনা করা হয়। কি সম্পর্কে আলোচনা করা হয়? বিক্রিয়ার ব্যাগ। ব্যাগ মানে হচ্ছে স্পিড। ওকে, একটা বিক্রিয়া কত স্পিডে বিক্রিয়া করবে, একটা বিক্রিয়ক কত স্পিডে বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে সে উৎপাদে পরিণত হবে, সেটা কত স্পিডে পরিণত হবে, কত বেগে পরিণত হবে, সেটা বের করার ফিল্ড হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স, ক্ষেত্র হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স। অর্থাৎ কেমিক্যাল কাইনেটিক্সে আমরা এই সম্পর্কে, মানে এই বিক্রিয়ার ব্যাগ সম্পর্কে আমরা আলোচনা করব। আলটিমেটলি রেট অফ রিঅ্যাকশন মানে বিক্রিয়ার হার, আর বিক্রিয়ার হার মানে বিক্রিয়ার ব্যাগ। অর্থাৎ হার যখন বলি না, হার মানে হচ্ছে ব্যাগ, রাইট? অর্থাৎ তার ব্যাগ কত, তার স্পিড কত, এগুলাই বোঝাচ্ছে তার বিক্রিয়ার হার বা বিক্রিয়ার ব্যাগ। তো এখানে কেমিক্যাল কাইনেটিক্স হচ্ছে এটা, যে ক্ষেত্রে বা যে ফিল্ডে তোমার রাসায়নিক বিক্রিয়ার ব্যাগ সম্পর্কে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে আমার কেমিক্যাল কাইনেটিক্স। ওকে, এখন বিক্রিয়ার হার কাকে বলে? বিক্রিয়ার হার হচ্ছে একক সময়ে কি পরিমাণ বিক্রিয়ক হ্রাস পাচ্ছে বা কি পরিমাণ বিক্রিয়ক থেকে উৎপাদ পরিণত হচ্ছে, অথবা উৎপাদে কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং বিক্রিয়কে কি পরিমাণ হ্রাস পাচ্ছে, সেটাই হচ্ছে আমার রেট অফ রিঅ্যাকশন। অর্থাৎ রেট অফ রিঅ্যাকশন মানে, আমি একটা এক্সাম্পল দিই, ধরো এ থেকে কিসে গেছে, বি তে গেছে, তাহলে এ থেকে বি তে যাচ্ছে, নিশ্চয়ই এ হচ্ছে বিক্রিয়ক, এ হচ্ছে বিক্রিয়ক আর বি হচ্ছে উৎপাদ, তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদে সে যাবে, রাইট? তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদে গেলে অবশ্যই বিক্রিয়ার পরিমাণ কমে যাবে, মানে বিক্রিয়ক হ্রাস পাবে, কারণ বিক্রিয়ক ব্যবহৃত হচ্ছে, আর উৎপাদের পরিমাণ বেড়ে যাবে। তাহলে উৎপাদের পরিমাণ বেড়ে গেলে আর বিক্রিয়কের পরিমাণ হ্রাস পেলে সেটাকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? এখানে বলা হচ্ছে, দেখো, এবং এই পুরো জিনিসটা একটা সময়ের মধ্যে হবে, একটা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে হবে। সো যে সময়ের মধ্যে আমার বিক্রিয়ক হ্রাস পাচ্ছে এবং উৎপাদ বৃদ্ধি পাচ্ছে, সেটার অনুপাতকে রেট অফ রিঅ্যাকশন বলে। অর্থাৎ রেট অফ রিঅ্যাকশনকে আর দ্বারা প্রকাশ করে। সো রেট অফ রিঅ্যাকশন আর ইকুয়াল টু কি লিখতে পারি? রেট অফ রিঅ্যাকশন আর ইকুয়াল টু লিখতে পারি বিক্রিয়ক হ্রাস পাচ্ছে এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি পরিমাণ বিক্রিয়ক হ্রাস পাচ্ছে এবং কি পরিমাণ উৎপাদ বৃদ্ধি পাচ্ছে, সেটাকে আমরা আসলে ডেল দিয়ে প্রকাশ করব। কি দিয়ে প্রকাশ করব? ডেল। এবং এখানে বৃদ্ধি এবং হ্রাসটাকে আমরা কি দ্বারা ডিফাইন করব? ঘনমাত্রা দিয়ে। সো ডেল সি ডিভাইড বাই ডেল টি। অর্থাৎ একক সময়ে আমার ঘনমাত্রার বৃদ্ধির পরিমাণ বা হ্রাসের পরিমাণ, দেখো, হ্রাস হলে তখন আমরা মাইনাস ডেল সি দিয়ে দিই, আর প্লাস হলে সেটা আমরা কি দিয়ে দিই? উৎপাদের পরিমাণ, মানে বিক্রিয়ক যদি হ্রাস পায় তখন আমরা মাইনাস সি দিই, আর উৎপাদের পরিমাণ প্রকাশ করার জন্য আমরা প্লাস দিই। এখন প্লাস আর মাইনাস জিনিসটা কি সেটা পরে পড়াচ্ছি, বাট নর্মালি আমার ফর্মুলা হচ্ছে এটা, ডেল সি ডিভাইড বাই ডেল টি। অর্থাৎ ডেল সি মানে হচ্ছে কি পরিমাণ ঘনমাত্রার পরিবর্তন হয়েছে, অর্থাৎ এখান থেকে এখানে আসতে তার ঘনমাত্রা কি পরিবর্তন হয়েছে, মানে এখানে কি পরিমাণ বিক্রিয়ক হ্রাস পাইছে বা অথবা কি পরিমাণ কি পরিমাণ উৎপাদ বৃদ্ধি পাইছে, সেটাকে বোঝাচ্ছে হচ্ছে আমার ডেল সি। বুঝতে পারছো? আর ডেলটি মানে কি? ডেলটি মানে হচ্ছে সময়ের পরিবর্তন, অর্থাৎ এখান থেকে এখানে আসতে তার সময়ের পরিবর্তন কেমন হয়েছে, তার কি পরিমাণ সময় লাগছে। বুঝতে পারছো? অর্থাৎ যদি বলে 0.2 থেকে 0.3 সেকেন্ডের মধ্যে এটা থেকে এত হলো, তাহলে সেক্ষেত্রে ডেলটি হবে 0.3 থেকে 0.2, বাদ দিয়ে দিবা। তো আস্তে আস্তে সব বুঝবা। এটা আসলে বেসিক্যালি এটা, যে একক সময়ে কি পরিমাণ বিক্রিয়ক হ্রাস পাচ্ছে বা কি পরিমাণ উৎপাদ বৃদ্ধি পাচ্ছে, সেটার যে অনুপাত, এটার অনুপাত, সেটা অনুপাতকে কি বলে? রেট অফ রিঅ্যাকশন বলে। রেট অফ রিঅ্যাকশন বলে। বুঝতে পারছো? রেট অফ রিঅ্যাকশন বলে, রেট অফ রিঅ্যাকশন বলে, কি বলে? রেট অফ রিঅ্যাকশন বলে। ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে কি বলছে, দেখো,
বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন এবং ওই পরিবর্তন সাধনে বেগ, অর্থাৎ ওই পরিবর্তন সাধনে যে পরিমাণ সময় প্রয়োজন হয়েছে সেই পরিমাণ সময়টা আমরা নিচে লিখব। আর বিক্রিয়ক বা উৎপাদনে ঘনমাত্রা পরিবর্তনটা, টোটাল ঘনমাত্রা পরিবর্তন কেমন হয়েছে সেটা লিখে দিব। আচ্ছা, মনে করি আমরা মনে করতেছি যে T1 সময়ে আমার বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে C1, T2 সময়ে আমার বিক্রিয়ক ঘনমাত্রা হচ্ছে C2। তাহলে আমার ঘনমাত্রা হ্রাস পাইছে বলছে, তাহলে ঘনমাত্রা যদি হ্রাস পাই বিক্রিয়কের ঘনমাত্রা কি হবে? C1 হবে, আর উৎপাদের ঘনমাত্রা C2 হবে, তাই ঠিক আছে। তাহলে এখানে আমি যদি ঘনমাত্রা যদি হ্রাসকৃত লিখি যে ডেল সি ইকুয়াল টু কি লিখবো? C1 - C2 লিখবো, নাকি C2 - C1 লিখবো? C2 - C1 লিখবো, রাইট? কেন? কারণ C2 হচ্ছে আমার চূড়ান্ত ঘনমাত্রাটা, হ্রাস পেয়ে কি হয়েছে? চূড়ান্ত ঘনমাত্রা। চূড়ান্ত ঘনমাত্রা থেকে আমি আদি ঘনমাত্রা বাদ দিলে আমার ঘনমাত্রা পরিবর্তনটা বের হবে। এখন অনেকে বলতে পারে স্যার ঘনমাত্রা পরিবর্তন এখানে তো এখানে মাইনাসও হতে পারে। হ্যাঁ, মাইনাসও হতে পারে যদি দেখা যাচ্ছে C2 এর মান যদি কমে যায়, যেমন এমন যদি হয় C2 এর মান হচ্ছে কম, C1 এর মান বেশি, তাহলে সেক্ষেত্রে এটা মাইনাস আসবে, কারণ C2 এর মান যদি কম হলে তাহলে C2 মাইনাস হবে, আর C1 বড় হলে C1 প্লাস হবে। আচ্ছা, এটা আমরা পরে বুঝতেছি, আগে এখন দেখো T1 - T2 কেন? এটাকে ডেল টি বলছিলাম কারণ এখানে সময়ের পরিবর্তন, কেমন সময় লাগছে, ঘনমাত্রা হ্রাস পেয়ে C1 - C2 তে পরিণত হয়েছে। মনে রাখবা C1টা আমরা এখানে বিক্রিয়কের ঘনমাত্রা ধরছি, আর C2 টা আমরা উৎপাদের ঘনমাত্রা ধরছি, বুঝতে পারছো? এখন বিক্রিয়ক হ্রাস পাইলে উৎপাদ বৃদ্ধি পাইলে তখন সেভাবে আমরা প্লাস মাইনাসটা কাউন্ট করব। সো ফর এক্সাম্পল আমরা এখানে একটা গ্রাফ লিখছি, এই গ্রাফটা একটু খেয়াল করে দেখবা। গ্রাফটা আমি একটু এখানে অঙ্কন করি, কেমন? এই যে দেখো এই গ্রাফটা, এখন এই গ্রাফের মধ্যে আমরা যখন এখান থেকে স্টার্ট করব, এখান থেকে স্টার্ট করলে বিক্রিয়ক ঘনমাত্রা কিন্তু 0, মূল বিন্দু থেকে স্টার্ট করলে 0। তো একটা সময় বিক্রিয়কের ঘনমাত্রা কি হয়? বিক্রিয়কের ঘনমাত্রা কি হয়? সরি, উৎপাদের ঘনমাত্রা। একটা সময় উৎপাদের ঘনমাত্রা 0, তো একটা সময় উৎপাদের ঘনমাত্রা 0 থেকে বাড়তে থাকে, আর বিক্রিয়কের ঘনমাত্রা এক সময় কমতে থাকে, এটাই বুঝাইছে এখানে। অর্থাৎ এটা যদি আমি বিক্রিয়ক, এটা যদি আমি উৎপাদ ধরি, উৎপাদ কত হবে? আমি উৎপাদের ঘনমাত্রা C2 ধরছি, এটা C2, আর এটা আমি C1, এখানে এটাই ধরছে, এটাই ধরছে C1 C2। C1 হচ্ছে আমার কিসের ঘনমাত্রা ধরছিলাম এখানে? বিক্রিয়কের ঘনমাত্রা। আর C2 হচ্ছে কিসের ঘনমাত্রা ধরছিলাম? কিসের? C1 হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা, আর C2 হচ্ছে আমার উৎপাদের ঘনমাত্রা। এখানে হয়তো এটা ইয়া করে নেই যে এটা হ্রাস পাইছে বলছে, ঠিক আছে, মানে হ্রাস পেয়ে সে উৎপাদে পরিণত হয়েছে, উৎপাদে পরিণত হলে সেটা C2ই হবে অবভিয়াসলি, মানে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পেয়ে C2 পরিণত হয়েছে। তাহলে দেখো C2 উৎপাদে 0, কেন? কারণ বিক্রিয়া যখন স্টার্ট হয় নাই তখন C2 0 থাকে, পড়াইছিলাম না? আর বিক্রিয়া যখন স্টার্ট হয় তখন C2 0 থাকে, তখন এটা থাকে 1 মোল ধরো। তাহলে যখন গিয়া হয়েছে তখন এটা 1 - x, আর এটা কত? x। মানে এইভাবে হিসাব করতে হয় আর কি, বুঝতে পারছো? তাহলে এখন নিশ্চয়ই এই জিনিসগুলো হইতে একটা সময় লাগছে না? যেমন ধরো C1টা এখানে পৌঁছাইতে টাইম লাগছে একটা, এই যে টাইম লাগছে, আবার C2 পৌঁছাইতে এখানে টাইম লাগছে। হ্যাঁ, তাহলে আমরা তাদের যে মধ্যবর্তী সময়টা, এই তাদের মধ্যবর্তী সময়টা হচ্ছে আমার T1 এবং T2। তাহলে এটা যদি আমি যদি কি ধরি? T1 ধরি, এটা হচ্ছে T2। এখানে যে মূল বিন্দুটা দিছে, মূল বিন্দুটা কিন্তু 0 থাকে, কেন? কারণ এখানে ঘনমাত্রা তো 0 থাকবে। কার ঘনমাত্রা? উৎপাদের ঘনমাত্রা। কারণ উৎপাদ তো বিক্রিয়া শুরু হয় নাই, আস্তে আস্তে উৎপাদ বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, আর আস্তে আস্তে বিক্রিয়া হ্রাস পেতে থাকে, হ্রাস পেতে থাকে, হ্রাস পেতে থাকে। এটাই এখানে বলা হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, যেমন দেখো টি সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাই, ডেল সি। তো রেট অফ রিঅ্যাকশন কি লিখতে পারি? ডেল সি ডিভাইড বাই ডেল টি লিখবো। ডেল সি ডিভাইড বাই কি লিখবো? ডেল টি লিখবো, যেখানে C2 হচ্ছে C1 থেকে বড়, C2 হচ্ছে C1, এখানে আবার C2 কে C1 থেকে বড় বলছে, C2টাকে C1 থেকে বড় কেন বলছে? আচ্ছা, আমরা এখানে প্রথমে কি ধরছিলাম? আমরা C1টাকে বিক্রিয়ক ধরছিলাম, আর C2টাকে আমরা উৎপাদ ধরছিলাম, রাইট? তাহলে আমরা যখন ডেল সি লিখবো, ডেল সি সমান আমরা কি লিখবো? ডেল সি মানে লিখবো আমরা হচ্ছে C2 - C1। ডেল সি সমান আমরা কি লিখবো? C2 - C1। এখন এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে বিক্রিয়ার হার কখনো ঋণাত্মক লেখা যায় না। বিক্রিয়ার হার মানে হচ্ছে ব্যাক স্পিড, স্পিড কখনো, এটা কখনো নেগেটিভ হবে না, কখনো নেগেটিভ
হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা যখন C2 - C1 লিখছি, C2 টা আমরা উৎপাদ লিখছি আর C1 টা আমরা কি লিখছি, বিক্রিয়ক লিখছি। তাহলে এখানে হ্রাস পেলে সেটা যে মাইনাস হবে, ওই মাইনাসে মাইনাসে সেটাকে প্লাস করে দিতে হবে, সেটা আমরা পরে দিয়ে বুঝাবো, ঠিক আছে। সো আমরা এখানে একটু আবার লিখতেছি এটা যে T2 সময় উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাইছে। তাহলে স্বাভাবিক আমরা প্রথমে কি ধরছিলাম, আমরা এখন উৎপাদ নিয়ে চিন্তা করতেছি। তাহলে প্রথম উৎপাদের ঘনমাত্রা C1, আমরা আবার উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পেয়ে C2। তাহলে প্রথমটা আমরা কি চিন্তা করছি, প্রথমটা আমরা চিন্তা করছিলাম হ্রাস পাইছে, মানে বিক্রিয়ক উৎপাদ থেকে গিয়ে বিক্রিয়কের ঘনমাত্রা কমে গেছে। সো বিক্রিয়কের ঘনমাত্রা যখন কমে যাবে তখন আমরা কি লিখলাম, C2 - C1 লিখলাম। সো ডেল C ডিভাইড বাই ডেল T। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমরা C2 টাকে বড় লিখছি। কেন বড় লিখছি, কারণ C2 টাকে যদি ছোট লিখি তাহলে সেক্ষেত্রে এখানে মাইনাস চলে আসবে। সো এই জন্য আমরা এটা ডেল C ডিভাইড বাই ডেল T এইভাবে লিখছি যাতে মাইনাস না আসে, ঠিক আছে। আর এখানে আমরা যখন হিসাব করব তখন দেখো তো T সময় উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পেয়ে C2 - C1 হবে। তাহলে C2 - C1 এর মধ্যে এখানে তো C2 এর মান বড়ই হবে অলওয়েজ, রাইট? C2 এর মান বড়ই হবে। ওকে, আচ্ছা। সো রেট অফ রিঅ্যাকশন লিখলাম ডেল C ডিভাইড বাই ডেল T। এই যে ঘুরে ফিরে আবার সেম জিনিসটা আসলো এটা। তো একটা হচ্ছে বিক্রিয়কের ক্ষেত্রে লিখছি, একটা হচ্ছে উৎপাদের ক্ষেত্রে লিখছি। একটা হচ্ছে বিক্রিয়কের ক্ষেত্রে আর একটা হচ্ছে উৎপাদের ক্ষেত্রে। ওকে, আচ্ছা। যেমন আমরা একটা ম্যাথ করি, এই হচ্ছে একটা উৎপাদ, বিক্রিয়াটির বিক্রিয়কের প্রারম্ভিক ঘনমাত্রা মানে আদি ঘনমাত্রা দেওয়া আছে 0.6 মোল পার লিটার থেকে 0.4 মোল এটা হ্রাস পেয়ে এত সময় লাগলো। তাহলে সেক্ষেত্রে বিক্রিয়াটির নির্ণয় করো, বিক্রিয়াটির ব্যাগ নির্ণয় করো। তাহলে আমরা যদি এখানে আনসার লিখি, প্রথমে আমরা কি লিখবো, আমরা জানি R ইকুয়াল টু কি ডেল C ডিভাইড বাই ডেল T। ডেল C মানে কি হবে, প্রারম্ভিক ঘনমাত্রা। তাহলে প্রারম্ভিক ঘনমাত্রাকে যদি আমরা C1 ধরি, C1 ইকুয়াল টু কত, 0.6 মোল পার লিটার, আর C2 কত, 0.4। এখন এখানে একটা বিষয় আছে, বিষয়টা কি জানো, যখন তুমি বিক্রিয়কের ঘনমাত্রা লিখবে, এখানে কিন্তু বিক্রিয়াটির হার নির্ণয় করতেছ, কিন্তু বিক্রিয়কের মানে বিক্রিয়কের হার নির্ণয় করতেছ। তাহলে বিক্রিয়কের হার নির্ণয় করতে গেলে তখন আমি তোমাকে একটা কথা বলি নাই, সেটা হচ্ছে শুরুতে মাইনাস দেওয়া লাগে। কেন মাইনাস দেওয়া লাগে একটু বলি, কারণ তুমি ডেল C মানে তোমাকে পড়াইছিলাম C2 - C1। তোমাকে আমি বলছিলাম যে প্রথমে C2 - C1 কেন লিখবা, কারণ C2 হচ্ছে চূড়ান্ত ঘনমাত্রা। কিন্তু আমরা যখন মান দেওয়া ছিল না তখন আমরা C2 টাকে বড় করে ধরছি। কেন জানো, কারণ C2 টাকে বড় না ধরলে মাইনাস চলে আসবে। এখন C2 টাকে তো এখানে তো বড় না, এখানে তো ছোট, C1 বড়। তাহলে এখন C2 - C1 তো আগের কনসেপ্টে লিখতে হবে। তাহলে এখন তুমি বলবো স্যার এটা তো মাইনাস চলে আসবে, কারণ C2 মানে 0.4 আর C1 মানে 0.6। এখন এই মাইনাসটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এখানে মাইনাস দিব। এখন তুমি যদি বলো স্যার এটা কোন সূত্র, এই সূত্র তো পড়ার নাই। এখন তোমাকে আমি মেন কথা বলি, সেটা হচ্ছে A থেকে উৎপাদে গেছে মানে B তে গেছে। এখানে বিক্রিয়ার হার হচ্ছে দুইটা, একটা হচ্ছে বিক্রিয়কের বিক্রিয়ার হার আর একটা হচ্ছে উৎপাদের বিক্রিয়কের হার। যখন বিক্রিয়কের বিক্রিয়ার হার বলবো তখন R ইকুয়াল টু মাইনাস থাকবে ডেল C ডিভাইড বাই ডেল T, কারণ সেখানে ঘনমাত্রার পরিবর্তন সবসময় মাইনাসে আসবে। কারণ ঘনমাত্রা পরিবর্তন বের করতে হয় C2 - C1 থেকে আজীবন। C2 হচ্ছে চূড়ান্ত ঘনমাত্রা, C1 হচ্ছে প্রথম ঘনমাত্রা। এই যে প্রথম ঘনমাত্রা হচ্ছে এটা, আর চূড়ান্ত ঘনমাত্রা হচ্ছে 0.4। তাহলে ভাইয়া এখন C2 - C1 যখন লিখবা তখন ডেল C ডিভাইড বাই ডেল T লিখছো। তার মানে ডেল C মানে হচ্ছে চূড়ান্ত থেকে প্রাথমিকটা বাদ দিছো। তাহলে চূড়ান্ত কত, 0.4, প্রাথমিক কত, 0.6। তাহলে আমি যদি লিখি C2 হচ্ছে চূড়ান্ত 0.4 আর এটা হচ্ছে 0.6। এখন এখানে তো মাইনাস আনসার আসবে, এই মাইনাসটাকে অ্যাভয়েড করার জন্য এই জন্য বিক্রিয়ক যখন বলি না তখন সেখানে মাইনাস দেওয়া থাকে। আবার উৎপাদেরটা যদি বের করতে চাও তাহলে R ইকুয়াল টু তখন শুধু হবে ডেল C ডিভাইড বাই ডেল T। কারণ উৎপাদেরটা যদি বের করতে চাও, উৎপাদের সবসময় চূড়ান্ত পরিবর্তনটা কি পাবে, বৃদ্ধি পাবে। উৎপাদের চূড়ান্ত পরিবর্তনটা অলওয়েজ বৃদ্ধি পাবে, উৎপাদেরটা প্লাস হবে। উৎপাদেরটা আমরা করে দেখাবো, সমস্যা নেই। এখন দেখো 0.4 আর 0.2 হবে 0.2 ডিভাইড বাই ডেল T। ডেল T মানে হচ্ছে 1 আওয়ার 50 মিনিট। 1 আওয়ার 15 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, কারণ আমরা বিক্রিয়ার হারকে সেকেন্ডে কনভার্ট করি। 1 আওয়ার 50 মিনিট হচ্ছে 1 আওয়ার মানে 60, 75 ইন্টু 60 ইকুয়াল টু 4500 সেকেন্ড। উত্তর হবে কত, 4 মোল পার লিটার পার সেকেন্ড।
মোল পার লিটার পার সেকেন্ড, মানে মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1। সো কনসেপ্টটা ভালো করে বুঝো যে বিক্রিয়ার হার কখনো ঋণাত্মক করা যাবে না, এটা হচ্ছে কনসেপ্ট। সো বিক্রিয়ার হার যখন ঋণাত্মক আসবে তখন সেখানে একটা মাইনাস বসে দিবা। আমাদেরকে ছোটবেলায় এইভাবে পড়াইছিল, বাট কনসেপ্ট হচ্ছে এটাই যে আমরা যখন বিক্রিয়কের হার লিখবো তখন সেখানে মাইনাস থাকবে। উৎপাদের ক্ষেত্রে সেটা মাইনাস লেখার দরকার নেই, সেটা আমি পড়াচ্ছি এখন। যেমন এখানে কত আসছে 4.4, এখানে নোট লিখে দিচ্ছি যে আর মানে রেট অফ রিঅ্যাকশন, রেট অফ রিঅ্যাকশন মানে হচ্ছে বিক্রিয়ার হার। এটাকে আমরা সংক্ষেপে লিখবো এখন থেকে আর মানে হচ্ছে রেট অফ রিঅ্যাকশন মানে বিক্রিয়ার হার। তো সংক্ষেপে চাইলে লিখতে পারি। দেখো আমরা আগে দিকে কিন্তু মাইনাস ডেল সি ডিভাইড বাই ডেল টি বসে দিছি, এবং সূত্রতে বসাই দিয়ে লাস্টে কি মোল পার লিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন আমরা আরেকটা ম্যাথ করব। এটা কি বলছে? উৎপাদনের হার। উৎপাদনের হার মানে হচ্ছে উৎপাদের হার বের করতে বলছে। এরপরে কি হারে অ্যামোনিয়া বিক্রিয়া, কি হারে অ্যামোনিয়া মানে হচ্ছে অ্যামোনিয়ার বিক্রিয়ার হার বের করতে বলছে। আমি তোমাকে আগে বলছিলাম আমরা যে রেট অফ রিঅ্যাকশনের সূত্রটা পড়ছি, একটা হচ্ছে কি পড়ছিলাম আর ইকুয়াল টু ডেল সি ডিভাইড বাই ডেল টি পড়ছিলাম, মানে একটা হচ্ছে মাইনাস আর একটা হচ্ছে প্লাস, বলছি না আমরা ভাইয়া? এই দুইটা সূত্রই হচ্ছে বিক্রিয়ার হারের সূত্র। প্রথমটা হচ্ছে বিক্রিয়কের ক্ষেত্রে, সেকেন্ড হচ্ছে উৎপাদের ক্ষেত্রে। অর্থাৎ বিক্রিয়ার হারটা এখন তোমাকে দুইভাবে আসতে পারে, এটা হচ্ছে বিক্রিয়কেরটা আসতে পারে, একটা হচ্ছে উৎপাদেরটা আসতে পারে। যেমন এখানে প্রথমটা কি বিক্রিয়কেরটা, এখানে সেকেন্ডটা কি উৎপাদেরটা, রাইট? তাহলে আমাকে যখন বলছে অ্যামোনিয়া উৎপাদনের হার কত, তাহলে অ্যামোনিয়া হচ্ছে এটা না? অ্যামোনিয়া এটা নাকি ওইখানে আছে? কোন জায়গায় আছে স্যার? অ্যামোনিয়া না, এটা পানি বলছে। পানি উৎপাদনের হার, পানি এই জায়গায় আছে। তাহলে পানি যদি এই জায়গায় থাকে তাহলে পানির উৎপাদনের হার বের করতে বলছে। আসো পানির উৎপাদনের হারটা বের করি। কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে এখানে পানির ঘনমাত্রা পরিবর্তনটা দেয় নাই। পানির ঘনমাত্রা পরিবর্তন না দিলে কি করা যায়? আসো আমরা করি। আমরা প্রথমে একটা কাজ করতে পারি, আমরা সবগুলোর যদি ঘনমাত্রার পরিবর্তনটা লিখে, মানে আমরা যদি সবগুলো যদি বিক্রিয়ার হার নির্ণয় করি তাহলে ভালো হয়। যেমন আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার কত? ডেল সি ডিভাইড বাই ডেল টি। কিন্তু প্রবলেম আছে যে হচ্ছে মূল সংখ্যা আছে না, মূল সংখ্যা থাকলে সেটাকে 1/4 করে দিবা, এটা নিয়ম। মূল সংখ্যা থাকলে সেটাকে কি করে দিবা? 1 করে দিবা। 3 আছে 1/3 করে দিবা, রাইট? আচ্ছা, এখন এখানে মাইনাস তো দেওয়া হয়নি, কারণ আমরা জানি বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? মাইনাস হয়। এরপর আসি O2 এর ক্ষেত্রে 1/3 মাইনাস ডেল সি ডিভাইড বাই ডেল টি। এখানে আমরা মাইনাস কেন দিচ্ছি? যাতে আমাদের মাইনাসটাকে অ্যাভয়েড করা যায়, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর এখানে কত হবে? হাফ ডেল সি ডিভাইড বাই ডেল টি। এখানে কত হবে? 1/6 ডেল সি ডিভাইড বাই ডেল টি। এখন মনোযোগ দিয়ে দেখো ভাইয়া, সেটা হচ্ছে আমি তোমাকে এখন মনোযোগ দিয়ে পড়াই। এখানে দেখো আমাদের এখানে একটা জিনিসের মান দেওয়া আছে, সেটা হচ্ছে নাইট্রোজেনের উৎপাদনের হার দেওয়া আছে। মানে কোনটা দেওয়া আছে? নাইট্রোজেন উৎপাদন হার। নাইট্রোজেন উৎপাদন হার কোনটা? এখানে আমরা একটা জিনিস তো ভুলে গেছি, আমরা ডেল সি না লিখে আমরা অ্যামোনিয়া লেখা দরকার ছিল, রাইট? এটা সবচেয়ে বেটার হইতো। মানে আমরা এখানে যারটা তার ঘনমাত্রা লেখাটাই বেটার। যেমন ধরো প্রথমটা হচ্ছে অ্যামোনিয়া, সো অ্যামোনিয়া লিখবো। সেকেন্ডটা হচ্ছে অক্সিজেন, সো O2 লিখবো। এরপর হচ্ছে নাইট্রোজেন, সো এখানে N2 লিখবো। আর এখানে কি আছে? পানি, সো এখানে পানি লিখবো। এখন আমাকে কিসের দেওয়া আছে? নাইট্রোজেন উৎপাদনের হার দেওয়া আছে, মানে এই জিনিসটা এইটার মান দেওয়া আছে। অর্থাৎ আমাকে এইটার মান দেওয়া আছে হাফ নাইট্রোজেন ডেল টি। আমাকে এটার মান দেওয়া আছে কত জানো? 0.6 এর দেওয়া আছে। এই ভালো করে দেখো কত দেওয়া আছে বলো? 0.6 এর দেওয়া আছে, বুঝছো? এখন দেখো, এখন যদি 0.6 এর দেওয়া থাকে তাহলে আমি এখান থেকে 0.6 এরকে 2 দ্বারা গুণ করে ফেলো, কত আসে? 1.36, অর্থাৎ ডেল N2 না ডিভাইড বাই ডেল টি ইকুয়াল টু কত আসে? 1.36 আসে, রাইট? রাইট? এটাই কি আসছে? আমরা একটু দেখি তো। ওয়ান 1.36 কি আসছে? না, সরি, আমি এখানে একটা মিস্টেক করে ফেলছি, যে আমাদের এখানে রেট অফ রিঅ্যাকশন কত? হাফ
N2 ডিভাইড বাই T2। আচ্ছা আমাদের এখানে একটা আমরা একটু মিস্টেক করে বলছি, একটু দেখো। আমরা এখানে যে 0.6 এর লিখছি, প্রথম আমরা 0.6 এর এভাবে লিখবো না, আমরা এখানে একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে কি ডেল N2 ডিভাইড বাই ডেল 2 লিখেছি না। এখন আমরা এটা ইকুয়াল টু লিখবো রেট অফ রিঅ্যাকশন, মানে আর কেন? কারণ পুরো জিনিসটা তো বিক্রিয়া, এটা বিক্রিয়কের হার, এটা বিক্রিয়কের হার, প্রথমে বিক্রিয়কের হার লিখতে হবে, রেট অফ রিঅ্যাকশন ইকুয়াল টু এটা। এখন আমাকে উৎপাদনের হার মানে হচ্ছে ডেল N2 ডিভাইড বাই ডেল 2 এর মান দেওয়া আছে। এই জিনিসটা একটু বুঝিও। উৎপাদনের হার মানে কি? উৎপাদনের হার মানে হচ্ছে আমাকে ডেল N2 ডিভাইড বাই ডেল T এর মান দেওয়া আছে। তাহলে এখন দেখো ডেল N2 ডিভাইড বাই ডেল T এর মান কত? 0.68 ইকুয়াল টু রেট অফ রিঅ্যাকশন ইকুয়াল টু কত ধরবো? 0.34 ধরবো। তাহলে 0.34টা হচ্ছে আমার বিক্রিয়ার হার। তাহলে আমি এখানে সবগুলো রেট অফ রিঅ্যাকশন না, এগুলো সবগুলো হচ্ছে রেট অফ রিঅ্যাকশন। তাহলে এখন আমাকে কিসের মান দেওয়া আছে? আমি এখন কিসের মান ধরছি? আমি হচ্ছে রেট অফ রিঅ্যাকশনটা আমি পেয়ে গেছি, রাইট? রেট অফ রিঅ্যাকশন কত? সবগুলো ক্ষেত্রে রেট অফ রিঅ্যাকশন কিন্তু সেম হবে, 0.34 হবে, রাইট? এখন আমাকে পানি উৎপাদনের হার বের করতে বলছে। তাহলে পানি উৎপাদনের হার যদি বের করি, তাহলে 0.34 ইন্টু 1 ডিভাইড বাই 6 হবে। তাহলে 6 দিয়ে গুণ করে দাও। বুঝি নেই? অর্থাৎ আমার রেট অফ রিঅ্যাকশনের মান কত আসছে? 0.34। সো রেট অফ রিঅ্যাকশন ইকুয়াল টু কত? 0.34। আবার আমি কি লিখছিলাম? রেট অফ রিঅ্যাকশন ইকুয়াল টু কি ধরছিলাম? ওখানে পানি ছিল না, 1/6 অ্যামোনিয়া পানি ডিভাইড বাই ডেল টি ধরছিলাম, মনে আছে? এখন সেক্ষেত্রে রেট অফ রিঅ্যাকশনের মান কত হবে? 0.34 ইন্টু 6 ইকুয়াল টু পানি ডিভাইড বাই ডেল টি। তাহলে এখন কত হবে? 4 6 24, 4 এবং 2, 6 3 18, 18 এর সাথে 2, সো এটা হবে মনে হয় 2.4, রাইট? 2.4 আসছে, ইয়েস 2.04, 2.04। এই 2.04টা আসছে কিসের ক্ষেত্রে? মোল পার লিটার পার সেকেন্ড। এটা হচ্ছে পানি উৎপাদনের হার, রাইট? এই যে পানি উৎপাদনের হার 2.04, রাইট? আচ্ছা, এরপর আসি কি হারে অ্যামোনিয়া বিক্রিয়া অংশগ্রহণ করছে। অ্যামোনিয়া বিক্রিয়া অংশগ্রহণ করছে মানে হচ্ছে ভাইয়া আপনাকে এটা বের করতে বলছে যে ডেল অ্যামোনিয়া ডিভাইড বাই ডেল টি, এটা আপনাকে বের করতে বলছে। এখন আপনি কিন্তু এটা রেট অফ রিঅ্যাকশন জানেন। রেট অফ রিঅ্যাকশন কত? 1/4। এটা রেট অফ রিঅ্যাকশন কত? না আমরা প্রথমে যে রেট অফ রিঅ্যাকশনটা পাইছি কত? 0.34 পাইছি না? 0.34টা এখানে বসাবেন, ঠিক আছে? এখন এখানে সূত্রতে আমরা মাইনাস লিখছিলাম না, মাইনাস, ঠিক আছে? তাহলে 0.34 ইন্টু 4 গুণ করে ফেলো। 4 যা কত? 16, 16 এর সাথে 1, 4 3 যা কত? 12, সো 1.26 হবে। ইকুয়াল টু কত হবে? ডেল অ্যামোনিয়া। এখন এখানে কিন্তু একটা মাইনাস ছিল, বুঝছো? এখন মাইনাসটা যখন তুমি এখানে আনবা তখন সেটা বিক্রিয়ার হারটা ঋণাত্মক হয়ে যাচ্ছে, ঋণাত্মক রাখা যাবে না। এজন্য আমি এখানে একটা মডুলাস নিয়ে আসবো এবং পরবর্তীতে ওই মাইনাসটা চলে যাবে। মাইনাসটা চলে গেলে সেটা কি হয়ে যাবে? ডেল NH3 ডিভাইড বাই ডেল টি হয়ে যাবে। তাহলে সেটা কত আসছে? 1.26 আসছে। দেখো তো 1.26 মিলছে কিনা। 0.34 ইন্টু 4 গুণ করছি না আমরা, কত আসছে? 4 4 16, 16 এর সাথে 1, 4 3 12, 13, সরি 1.36 হবে, হালকা একটা মিস্টেক হয়ে গেছে, 1.36। তাহলে 1.36 ডেল অ্যামোনিয়া ডিভাইড বাই ডেল টি, এটা হচ্ছে আমার কি হারে অ্যামোনিয়া বিক্রিয়া অংশগ্রহণ করেছে। এরপর আসি কি হারে অক্সিজেন ব্যবহৃত হচ্ছে। এই যে অক্সিজেন ব্যবহৃত হচ্ছে এটা বলছে। তো আমরা আসো 1 ডিভাইড বাই 3 ডেল O2 ডিভাইড বাই ডেল টি। আমার ROR এর মান কত? 0.34, আমি আগে থেকে জানি, সো 0.34 লিখে দিই। তাহলে আমি ডেল O2 ডিভাইড বাই ডেল 2, এখানে মাইনাসটা চলে যাবে, তাহলে 0.34 ইন্টু 3 কোন করলে 3 4 12, 1 3 3 9, 10, 1 1.02। দেখি না মিলছে কিনা। ইয়েস 1.02 মিলে গেছে। ডেল O2 ডিভাইড বাই ডেল টি 1.02 ইজ দ্য আনসার। অর্থাৎ তোমাকে আগে ফার্স্ট অফ অল রেট অফ রিঅ্যাকশন বের করা শিখতে হবে। যারা বুঝো নাই ভালো করে তাদের জন্য আরেকটা
আমরা করতেছি, করলে এবার হয়তো বুঝবা। N2O5 কে বিয়োজন করলে 2NO2 প্লাস হাফ O2 হয়। এখন আমাকে বলছে সবগুলোর কি একটা বলছে N2O5 এর বিয়োজন হার দেওয়া আছে, হ্যাঁ বিয়োজন হারটা দেওয়া আছে, বিয়োজনের বিক্রিয়ার হার দেওয়া আছে। বলছে যে নাইট্রোজেন এবং অক্সিজেন এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডের উৎপাদনের হার নির্ণয় করো। আচ্ছা, তাহলে একটার বিয়োজন হার N2O5 এর বিয়োজন বিক্রিয়ার হার দেওয়া আছে। N2O5 এর বিয়োজন বিক্রিয়ার হার মানে হচ্ছে ডেল N2O5 ডিভাইড বাই ডেল টি ইকুয়াল টু কত দেওয়া আছে, এখানে কত মোল সংখ্যা নাই, ইকুয়াল টু কত দেওয়া আছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -6, রাইট? এটা দেওয়া আছে আমাকে। এখন আমরা যদি পুরোটার যদি বিক্রিয়ার হারে যদি ইকুয়েশন লিখি, তাহলে প্রথমে লিখব ডেল N2O5 ডিভাইড বাই ডেল টি ইকুয়াল টু 1 ডিভাইড বাই টি ডেল NO2 ডিভাইডেড বাই ডেল টি, এরপরে হচ্ছে হাফ মানে হচ্ছে সেটাও 2ই হবে, এটাকে 1 ডিভাইড বাই লিখলে ডেল O2 ডিভাইড বাই 2 ডিভাইড বাই ডেল টি। আর এটা তো খুবই ইজি। আমাকে এখন কিসের মান দেওয়া আছে দেখি বলো। আমাকে ডেল N2O5 এগুলো সবগুলো ইকুয়াল টু ROR, রেট অফ রিঅ্যাকশন, ROR মানে হচ্ছে সেটা কত হবে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -6 হবে। তাহলে ডেল N2O5 এখন আমাকে বের করতে বলছে কি, সো ডেল N2O5 ডিভাইড বাই ডেল টি বাই 1.6। এখন আমাকে বের করতে বলছে অক্সিজেন এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে অক্সিজেন এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড কোনটা, এই যে এটা, আলাদা আলাদা করে বের করতে হবে। তাহলে আমরা লিখি, আমরা কি লিখবো, আমরা এই জায়গায় লিখি, আমরা প্রথমে লিখবো হাফ ডেল NO2 ডিভাইড বাই ডেল টি লিখছে, হ্যাঁ। লেখার পর আমরা কি লিখবো 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -6 লিখবো, 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -6 লিখবো। এই জায়গায় দেখো হাফ ডেল NO2 ডিভাইড বাই ডেল টি ইকুয়াল টু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -6 লিখবো। বুঝছো না এই জায়গাটা? আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, জাস্ট কিছু না, ডেল NO2 ডিভাইড বাই ডেল 2 লিখে 2টাকে দিকে গুণ করে দাও। 1.6 ইনটু 2 মানে কত 3.2 ইনটু 10 টু দি পাওয়ার -6। এটা হচ্ছে আমাদের প্রথম উত্তর। আমরা একটু উত্তর মিলিয়ে দেখি উত্তর হয়েছে কিনা। 3.2 2 দিয়ে গুণ করছি না, এখানে তো O2, আমরা কি প্রথমে অক্সিজেন বের করছি না, আমরা প্রথমে ডেল Na2 বের করছি। সো ডেল Na2 হচ্ছে এই জায়গায়, এই জায়গায় 3.2। তাহলে এখানে 10 টু দি পাওয়ার -6 টা লিখি নাই, লিখছি, আচ্ছা লিখছি, ওকে। সো পারফেক্টলি কিন্তু মিলে গেছে। এখন আরেকটা যদি করাতে যাই, সেম ম্যাথ আরেকটা করাচ্ছি। নাইট্রোজেন ডাইঅক্সাইড লিখছি না, এখন অক্সিজেনটা যদি বের করি, অক্সিজেন মানে হচ্ছে 2 ডেল O2 ডিভাইড বাই ডেল টি ইকুয়াল টু কি লিখবো বলো, 2 ডেল O2 ডিভাইড বাই ডেল টি ইকুয়াল টু কি লিখবো, ইকুয়াল টু হচ্ছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -6। এখন 2 দ্বারা ভাগ করে দাও, ডেল A2 O2 ডিভাইড বাই ডেল টি 2 দ্বারা ভাগ করে দাও, 1.6 কে 2 দ্বারা ভাগ করো, 10 টু দি পাওয়ার -6। তো যা আসবে তাই উত্তর। 1/6 কে 2 দ্বারা ভাগ করলে মোস্ট প্রবাবলি 2 দ্বারা ভাগ করলে কত আসে 8.0 ইনটু 10 টু দি পাওয়ার -7 আসে। সো 8.0 ইনটু 10 টু দি পাওয়ার -7, এটা হচ্ছে উত্তর। এখানে আমি যদি একক দিয়ে দিই মোল পার লিটার পার সেকেন্ড। ইজি ম্যাথ, আমাদের একদম ইজি ম্যাথ, ক্লিয়ার? একবার আমরা পজ করে একবার চোখ বন্ধ করে দেখি, আমরা সবগুলোর আগে রেট অফ রিঅ্যাকশন বের করা শিখতে হবে। এই যে রেট অফ রিঅ্যাকশন সিরিয়ালি দেখো, প্রথমে কি বলছে N2O5 বলছে, N2O5 মানে হচ্ছে ডেল N2O5 ডিভাইড বাই ডেল টি, ডেল N2O5 ডিভাইড বাই ডেল টি ইকুয়াল টু, এটা 1.6 দেওয়া ছিল, ইকুয়াল টু 1 ডিভাইড বাই 2 ডেল N2 ডিভাইড বাই ডেল টি ইকুয়াল টু 2, এটা 1 ডিভাইড বাই হাফ লিখলে 2 হয়ে যায়। সো 2 ডেল O2 ডিভাইড বাই ডেল টি লিখে ফেলছি ইকুয়াল টু রেট অফ রিঅ্যাকশন। শেষ, একদম ইজি। আচ্ছা, এখানে ডেসিমিটার কিউব মানে কি, এটা dm ইনভার্স 3 মানে হচ্ছে ডেসিমিটার কিউব।
এটা যখন এরকম লিখে না যে মোল ডিভাইড মোল বাই লিটার, এটা অর্থ হচ্ছে মোল বাই লিটার মানে হচ্ছে মোল ডিভাইড বাই ডেসিমিটার কিউব। তো এটাকে চাইলে এভাবে লিখতে পারো মোল ডেসিমিটার ইনভার্স 3, চাইলে এভাবে লিখতে পারি, যেভাবে মন চায় সেভাবে লিখতে পারি। ঠিক আছে, ওকে, আমাদের এখানে শেষ। এটা নিয়ে যদি কারো কোনো যদি সমস্যা থাকে, আমরা দুইটা ম্যাথই সলভ করছি, চাইলে তোমাদেরকে আরেকটা ম্যাথ দিতে পারি, সেম টাইপসের আরেকটা ম্যাথ তোমাদেরকে আমি কিছু এসডব্লিউ দিয়ে দিই। আসো এগুলো বাসায় একটু প্র্যাকটিস করবা। এক নাম্বার হচ্ছে ধরো এটা আসতে পারে N2 + 3H2, বলছে এখানে অ্যামোনিয়া। হ্যাঁ, আরেকটা দিচ্ছি 2 নম্বরে PCl5 PCl3 + Cl2। এখন তোমাকে বলবে যে কি, তোমাকে বলবে প্রথমটার হচ্ছে রেট অফ রিঅ্যাকশন দিয়ে দিবে, ধরো কত বলবে 1.6 × 10⁻² মোল পার লিটার পার সেকেন্ড। এখন তোমাকে একটা একটা মান বলতে হবে। তোমাকে ধরো এক নাম্বারের জন্য বলবে অ্যামোনিয়ার উৎপাদন হার নির্ণয় করো, মানে ΔNH3 / ΔT বের করো, অথবা তোমাকে বলবে ΔS2 / ΔT বের করো, তাহলে একটা বললো। 2 নম্বরের জন্য সেম বলবে যে ডেল PCl3 / ΔT বের করো, অথবা ডেল Cl2 / ΔT বের করো, মানে যে কোনো একটা তোমাকে এখানে পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, এখন তোমাকে রেট অফ রিঅ্যাকশনটা শিখতে হবে। প্রথমটা রেট অফ রিঅ্যাকশন কত, প্রথমটা রেট অফ রিঅ্যাকশন যদি আমি এটা একবার লিখে দিই, প্রথমটাতে কি হয়েছে, এটা তো 1 মানে 1 ইসো কিছু লেখার দরকার নেই, ΔN2 / ΔT লিখে দিবা। আবার ইকুয়াল টু S2 না, সো S2 মানে হচ্ছে 1/3 ΔS2 / ΔT লিখে দিবা। আচ্ছা, এখানে বিক্রিয়ার ক্ষেত্রে মাইনাস বসে দিও, যদি এটা পরে দিই মাইনাসটা কেটে যাবে। হ্যাঁ, এবারে অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি বলি 2 মানে 1/2 ডেল অ্যামোনিয়া / ΔT, তাহলে এখানে আমি এটা বসে দিতে পারতেছি। এখন এখানে আমাকে পুরোটা রেট অফ রিঅ্যাকশন দিয়ে দিছে 1.6, তার পুরোটা রেট অফ রিঅ্যাকশন যদি দিয়ে দেয়, এখানে আমাকে বের করতে হচ্ছে ΔNH3 / ΔT, তাহলে 1.6 এটা ইকুয়াল টু দিলে 1.6 দিয়ে 2 দ্বারা গুণ করে দাও, আনসার বেরিয়ে যাবে। ঠিক আছে, সো এগুলো খুবই সহজ, প্র্যাকটিস করতে থাকলে ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, তাহলে কোনো প্রবলেম থাকলে সেটা জানাইও। আমাদের বিক্রিয়ার হার, বিক্রিয়ার রেট অফ রিঅ্যাকশন আমরা পড়ে ফেলছি। নেক্সট ক্লাসে আমরা কিন্তু বাফার দ্রবণে চলে যাব। বাফার দ্রবণ ইনশাল্লাহ খুব মজার একটা ক্লাস হবে, সো সেই ক্লাসটা দেখার আমন্ত্রণ জানালাম। এবং এই ক্লাসটা কেমন লাগছে, ক্লাসটা ভালো করে দেখো, প্রত্যেকটা অঙ্ক সলভ করে দেখো, ইনশাল্লাহ তোমার অনেক ভালো লাগবে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।